বিক্রম দেবের ঘর সার্চ করে সমস্ত কাগজপত্র পেয়ে গেল বানি আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধদের পাশে দাঁড়াতে কাবেরী আসে আর এসেই বলে, তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো। আসলে তাপস না বলতে এটা দ্বিধাবোধ করছিল, তার জন্য আমাকে পাঠালো। তখন সাথী বলে, কোনোদিনও না, আমরা কোনোদিনও ওই বাড়িতে গিয়ে উঠবো না। তখন দাদু বলে, সাথী একদম ঠিক কথা বলেছে, আমি সাথীর সঙ্গে একমত। ওই বাড়িতে গিয়ে আমরা উঠতে পারবো না। সরি, তুমি যে এসেছো সেটাই অনেক, কিন্তু আমরা যেতে পারবো না। তখনই দেখা যাবে কাবেরী অন্তরাকে বলে, অন্তরা তুই না হয় আমার সঙ্গে চল, তুই তো প্রেগনেন্ট। তখন অন্তরা বলে, না না মা, আমি সবাইকে ছেড়ে কিছুতেই যাব না। সবার যে অবস্থা হবে আমারও সেই একই অবস্থা হোক। তখন আর্য বলে, আচ্ছা অন্তরা, যাও না তুমি, সমস্যা নেই তো। তখনই বাণী বলে, আচ্ছা অন্তরা, এখন তো তুমি মা হতে চলেছো, এই সময় তো মানুষ মায়ের বাড়িতেই বেশি থাকে। তুমি যাও না, আমরা এখানে আমাদের পরিস্থিতি সামলে নেব। তুমি ওখানে গেলে অন্তত আমরা নিশ্চিন্তে থাকবো। তখন নমিতা আর নকুলও বলে, হ্যাঁ মা, তুমি বরং ওই বাড়িতে যাও, কিছুদিন থেকে আসো। আর আর্য তো তোমার সঙ্গে আছে, তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না। তখন অন্তরা বলে, আমাকে তোমরা তাড়িয়ে দিতে চাইছো? আমি না তোমাদের ছেড়ে কোথাও যাব না। তখন নকুল বলে, না না অন্তরা, ওরকমটা ভেবো না মা, তোমার প্রতি আমাদের কোনো রাগ নেই। তবে তুমি আর আর্য ওখানে গিয়ে থাকো, অন্তত এতটুকু আমরা নিশ্চিন্তে থাকবো যে না, তোমরা দুজন ভালো আছো। তারপরে না হয় আমরা আমাদেরটা আমরা ঠিক করে নেব। তখন বাণী বলে, হ্যাঁ অন্তরা, যাও, তুমি আর না করো না। তখনই অন্তরা বলে, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে আমি যাচ্ছি। তারপর অন্তরা সবাইকে প্রণাম করে। এদিকে অনুরোধের কাছে গেলেই অনিরুদ্ধ অন্তরার মাথায় হাত বুলিয়ে বলে, তোর এই দাদা সব সময় তোর পাশে আছে। যে কোনো সমস্যায় এই দাদাকে ফোন করবি, ঠিক আছে? যে কোনো সমস্যা হলে আমাকে বলবি। তখন অন্তরা বলে, ঠিক আছে দাদা। এই বলেই অন্তরা আর আর্য ওর মায়ের সঙ্গে চলে যায়। এদিকে দেখা যাবে ঈশানী বলে, আমরা কোথায় যাব এখন? তখন বাণী বলে, সেটাই তো, আমাদের সঙ্গে ঠাকুর এতটা নিষ্ঠুরতা করবে আমি ভাবতেও পারিনি। না, আমরা সবাই একজোট হয়ে যা করার একজোট হয়েই করব। কিছুতেই আমরা এইভাবে সবকিছু থেকে পালিয়ে যাব না। তখন নয়নতারা বলে, তাহলে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হব নাকি? আমরা এখান থেকে চলে যাব, কিন্তু কোথায় যাব সেটাই তো বুঝতে পারছি না। তখন ঈশানী বলে, সেটাই তো, আমরা এখন কোথায় যাব? তখন সাথী বলে, জানি না, কপালে যেখানে আছে সেখানেই যাব। তারপরেও এখানে থেকে আমরা অপমানিত হব না। তারপরে বাণী আর অনিরুদ্ধ প্রার্থনা করতে থাকে। তখন প্রদীপটা নিভে যেতে গেলেই পানি আর অনিরুদ্ধ প্রদীপটা নিভে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। তখনই অনিরুদ্ধ আর বাণী বলে, কি ইঙ্গিত দিচ্ছে বলুন তো মিস্টার চ্যাটার্জি? ওইদিকে দরজাটাও বন্ধ হয়ে গেল, এদিকে প্রদীপটাও নিভু নিভু করছিল আমাদের হাত থেকেই, প্রদীপটা আবার জ্বলে উঠলো। তখন সাথী বলে, এটা ঠাকুরের ইঙ্গিত, সে আমাদের এ বাড়ি থেকে যেতে বারণ করছে। তখনই বাণী দাদুকে বলে, দাদু, এবার আমরা কি করব? আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না, এটা আমাদের বাড়ি। তখন শ্যামলী বলে, ঠিক কথা বলেছে, এই বাড়ি থেকে আমরা যাব না। তখনই মৌলি বলে ওঠে, আচ্ছা বাণী, তাহলে তো মনে হচ্ছে এটা তোমার চাল। তখন নয়নতারা বলে, তার মানে বিক্রম দেবের সঙ্গে মিলে তুমি এই সবকিছু ঘটিয়েছো বাণী, সেই জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো না, তাই তো? তখন মৌলি বলে, না হলে সবাই মিলে এখানে থেকে অপমানিত কেন হবে? তখন অনিরুদ্ধ বলে, না, এটাই ঠাকুরের ইঙ্গিত না কি আমি জানি না, তবে এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না, এখানে থেকেই আমরা পুরো লড়াইটা করব। তখন ঈশানী বলে, তার মানে কাজের লোকের মতো এখানে থেকে তারপর খাটাখাটনি করব, অপমানিত হব? তখন অনিরুদ্ধ বলে, না মাসিমণি, যা করার আমি আর বানিয়ে করব, কিন্তু আমরা কিছুতেই হেরে যাব না, এখানে থেকে আমাদেরকে লড়াইটা করতে হবে। তখন সাথী বলে, হ্যাঁ, অনিরুদ্ধ আর বাণীর সঙ্গে আমিও একমত। তখন অনিরুদ্ধ বলে, কোনো কিছু ছেড়ে আমরা যদি এখন যদি আমরা পালিয়ে যাই, এখান থেকে চলে যাই, তখন তাহলে তো বিক্রম দেবের চক্রান্তই জিতে যাবে। তখন নকুল বলে, ঠিক কথা বলেছে বানি আর অনিরুদ্ধ। তখন মৌলি বলে, আপনি এত কথা বলার কে? তারপর নয়নতারা বলে, মৌলি, ঠিক করে কথা বলো নকুলের সঙ্গে। তখনই দাদু বলে, হ্যাঁ, আমিও অনিরুদ্ধের সঙ্গে একমত, আমরা কিছুতে পালিয়ে যাব না, এখানে থেকে লড়াইটা করব। তখন ঈশানী বলে, কিন্তু বাবা, আমরা এখানে থেকে তার মানে কাজের লোকের মতো এখানে অপমানিত হব? তখন সাথী বলে, না ঈশানী, আমরা যা করার সবাই মিলে একত্রে করব, সবাই মিলে একত্রে হাতে হাত বেঁধে তারপরে থাকবো। তখন বাণী বলে, হ্যাঁ, বিক্রমদেব অনেক চেষ্টা করবে আমাদেরকে আলাদা করার, কিন্তু কিছুতে আমরা আলাদা হব না। তখনই বিক্রমদেব সেখানে চলে আসার এসেই বলে, ফ্যামিলির কথার মধ্যে আমিও চলে এলাম, সরি সরি, তা আপনারা কি ঠিক করলেন? তখন বাণী বলে, হ্যাঁ, আপনার কথায় আমরা রাজি আছি। তখন ঈশানী বলে, বাণী, তখন দাদু বলে, বৌমা,
বাণীকে কথা বলতে দাও, তুমি চুপ করো। তখন বাণী আর অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আপনার শর্তে আমরা রাজি আছি। তখন বিক্রম দেব বলে, কি, আমার চাকর খাটতেও তোমরা রাজি হয়ে গেলে? তখন অনিরুদ্ধ বলে, চাকরের তো কিছু নেই, আমরা সব সময় নিজেদের কাজ নিজেরাই করতাম বাড়িতে, তাহলে নিজেদের বাড়িতে নিজেরা কাজ করব, তাতে আবার অপমানের কি আছে? আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, আপনি সেই নিয়ে ভাববেন না। তখন বিক্রম দেব মনে মনে বলে, এত তাড়াতাড়ি সবাই রাজি হয়ে গেল? এই বাণীকে না চেনা অসম্ভব, এই মেয়েটার মাথায় কি চলছে কে জানে। তখন বাণী বলে, কি মিস্টার বিক্রম দেব, আপনি ভয় পেয়ে গেলেন নাকি? তখন বিক্রম বলে, না, আমি শুধু ভাবছি এত তাড়াতাড়ি তোমরা রাজি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তখন বাণী বলে, তাই নাকি? শুধুমাত্র আপনি তাড়াতাড়ি আমরা রাজি হয়ে গেলাম বলেই ভয় পেয়ে গেলেন, তাই তো? শুনুন, এই পরিবারটা না আমরা একত্রে আছি, আপনি চাইলেও আমাদের পরিবারটা আলাদা করতে পারবেন না। তাই আপনি যতই চেষ্টা করুন না কেন, কিচ্ছু করতে পারবেন না। আপনি তো ভয় পাবেনই, তাই না? তখনই বিক্রম বলে, তাই নাকি? এই পরিবারটাকে কি করে ভেঙে দিতে হয় সেটাও আমি জানি। এখন এই সব কিছুই বিক্রম দেবের। তাই তোমরা যখন কাজ করতে রাজি হয়ে গেছো, ঠিক আছে, তাহলে কাজ করবে সবাই মিলে, আমার কোনো সমস্যা নেই। তখন বাণী বলে, হ্যাঁ, এই পরিবার একসঙ্গে আছে সবাই, আমরা জানি আমরাই জিতবো, আর ওই ওপরওয়ালা তো আছে ওপরে, তাই আপনার মতো মানুষ কোনোদিনও কিচ্ছু করতে পারবে না। তখন দাদুও বলে, হ্যাঁ বিক্রম, আমি জানি তুমি কিচ্ছু করতে পারবে না, তারপরে দেখা যাবে। সবাই মিলে একসঙ্গে ওপরে বসে কথা বলছে। তখন সাথী বলে, কিন্তু বানি, আমার একটা কথা, তুমি কোনো রকম কোনো কাজ করতে পারবে না, ডক্টর কিন্তু বারণ করেছে। তখন অনিরুদ্ধ বলে, তোমরা কেউ চিন্তা করো না, আমি আছি তো, আমি সব কাজ করে নেব। আর মা, বানি একটু হালকা পাতলা কাজ করলে না কিছু হবে না, আমি আছি তো, তুমি চিন্তা করো না। তখন শ্যামলী মনে মনে বলে, হ্যাঁ, সব কাজ তো আমাকে দিয়ে করানোর চিন্তা করে। তখন নমিতা বলে, না না, আমরা সবাই আছি তো, হাতে হাতে কাজ করে নেব। মিয়ান, আপনি কেন এত চিন্তা করছেন? তখন বাণী বলে, না, আমি কাজ করতে পারবো, তোমাদের এত চিন্তা করতে হবে না, আমি আর মিস্টার চ্যাটার্জি সবটা সামলে নিতে পারবো। ঠিক তখনই বিদ্যুৎ বড় একটা ছাতা নিয়ে দুজন মহিলাকে নিয়ে বাড়িতে হাজির হয়। তখন বাণী আর অনিরুদ্ধ বিদ্যুৎকে দেখে চমকে যায়, বলে, এসব কি? তখন বিদ্যুৎ বলে, কেন, তোমরা বুঝতে পারছো না এসব কি? এই যে ওরা শিশু অধিদপ্তর থেকে এসেছে। তখন বাণী বলে, মানে কি বলতে চাইছো তুমি? তখন বিদ্যুৎ বলে, আসলে আমার মেয়ের মাথার উপরে ছাদটাও তো আর রইল না, তাই এই ছাতাটা নিয়ে এসেছি। আমার মেয়ের মাথার উপরে সব সময় ছাদ হয়ে আমি থাকবো, আমার মেয়েকে কখনোই একা ভাবার কোনো কারণ নেই। তখন বাণী বলে, আবার নতুন নাটক শুরু করে দিয়েছো তাই তো বিদ্যুৎ? তখন বিদ্যুৎ বলে, নতুন নাটক নয় তো বাণী, আমি শুধু বোঝাতে চাইছি যে আমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারি। তখন বাণী বলে, না, আমার প্রিন্সেসের দায়িত্ব আমরা নিতে পারি, তোমাকে সেই চিন্তা করতে হবে না। তখন বিদ্যুৎ বলে, সেটা তো দেখতেই পাচ্ছি, কতটা আমার মেয়েকে ভালো রেখেছো। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস এদিকে চলে এসো। তারপরেই তানিয়া অনিরুদ্ধর কাছে চলে আসে। তখন বাণী বলে, আমার মেয়ের খাওয়ানো পড়ানো স্কুল কোনো কিছুই তোমার চিন্তা করতে হবে না বিদ্যুৎ, আমরা আমাদের মেয়ের ব্যাপারটা বুঝে নিতে পারবো। তখন বিদ্যুৎ বলে, শোনো, সেটা তো দেখতেই পাচ্ছি কতটা বুঝে নিতে পারছো, নিজেদের মাথার উপরে ছাদ থাকছে না, আর আমার মেয়ের, আমি না তোমাদের কথা ভাবছি না, আমি শুধু আমার মেয়ের কথা ভাবছি। তখন অনিরুদ্ধ বলে, তুমি এই বাড়ি থেকে চলে যাও, তাহলেই হবে, এই বাড়িটা ছেড়ে দাও তুমি। তখন বিদ্যুৎ বলে, না না, সেটা হবে না, বিক্রম দেবকে বলেই না আমি এখানে থাকার ব্যবস্থা ঠিক করে নিতে পারবো। তখনই সেই মহিলাগুলো বলে, দেখুন ম্যাডাম, আমরা সবসময় নজর রাখবো মেয়েটার কোনো অযত্ন হচ্ছে কিনা। তখনই সাথী বলে, দেখেছিস, তানিয়াকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ওরা, ওরা নাকি আমাদের কাছ থেকে তানিয়াকে কেড়ে নেবে। তখন অনিরুদ্ধ বলে, পারবে না মা, কিছুতেই পারবে না, প্রিন্সেসের সব দায়িত্ব আমাদের, প্রিন্সেস আমাদের মেয়ে, তাই আমাদের মেয়ের কিসে ভালো হবে আর কিসে খারাপ হবে সেটা আমরা ঠিক করব, ওরা নয়। তখনই দেখা যাবে বিদ্যুৎকে সেখান থেকে তাড়িয়ে দেয় অনিরুদ্ধ আর বাণী। তারপরে দেখা যাবে তার পরের দিনই বিক্রম আসে আর এসে বলে, কোথায় আমার ব্রেকফাস্ট, কোথায়, এখনো রেডি হলো না? তখন বাণী বলে, আর 2 মিনিট লাগবে, আপনি বসুন। তখন বিক্রম বলে, 2 মিনিটের কত দাম তুমি জানো বিজনেসে? না, 2 মিনিট কেন, 1 মিনিটও অপেক্ষা করা যায় না, লেট জিনিসটা আমি একদম পছন্দ করি না। তখনই নয়নতারা বলে, আমার কোমরে ব্যথা করছে। তখন বিক্রম বলে, কম খান, কম খেয়ে বেশি কাজ করুন, তাহলেই হবে। তখন নয়নতারা মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ওইদিকে বিক্রম দেবের খাবারের মধ্যেই বাণী কতগুলো মরিচ কেটে দিয়ে দেয়, যাতে বিক্রম দেবের শিক্ষা হয়। এদিকে ড্রাইভারের পোশাক পরে দাদু হাজির হয় আর বলে, আমার কাজ আমি করতে পারবো। তখন অনিরুদ্ধ বলে, না না দাদু, আমি তো ড্রাইভারের পোশাক পরে এসেছি। ওইদিকে ঈশানী বলে, কি বাণী, তোমরাই তো রাজি হয়েছিলে না এই কাজগুলো করতে, তোমরাই তো রাজি হয়েছিলে, এখন দেখেছো বাবাও কি করছে। তখন বিক্রম দেব বলে, শুনুন,
এই বাড়িতে যখন আছেন সবাইকে কাজ করতে হবে। তারপরে দেখা যাবে খাবারটা মুখে দিতেই বিক্রম দেব চিৎকার করে ওঠে আর বলে, এত ঝাল, ইচ্ছে করে ঝাল দেওয়া হয়েছে না বানি, এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না। তারপরেই গাড়ির সামনে গিয়েই দাদুকে বলে, শুনুন, আমি আসলেই এরকম গাড়ির দরজাটা খুলে দিবেন। ওইদিকে বানি আর অনিরুদ্ধ বিক্রম দেবের রুমে চলে যায় আর গিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে ফাইল। এদিকে মৌলি সবটা দেখে ফেলে। তারপরে দেখেই সঙ্গে সঙ্গে বিক্রম দেবকে ফোন করে আর বলে, বিক্রম দেব, আমি আপনাকে একটা কথা জানানোর জন্য ফোন করেছি। আসলে অনিরুদ্ধ আর বানি আপনার ঘরে ঢুকে পুরো ঘর খুঁজে দেখছে কাগজপত্র আছে কিনা। তখন বিক্রম দেব বলে, ও, বানি আর অনিরুদ্ধ আমার ঘরে ঢুকে খোঁজাখুঁজি করছে, কোনো লাভ নেই। কারণ বিক্রম দেব এত কাঁচা কাজ করে না। বিক্রম দেব কিচ্ছু বাড়িতে রাখেনি, ওরা যতই খুঁজুক না কেন কিচ্ছু পাবে না। আর দাদু সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তারপরে মৌলি বলে, আমার জানানোটা কাজ ছিল, তার জন্যই আমি আপনাকে জানিয়ে দিলাম। এই বলেই ফোনটা রেখে দিলেই তারপর বিক্রম দেবকে নিয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে দাদু। তখন বিক্রম দেব বলে, কি, এসিটা ছাড়ুন, শুনুন, ওই অনিরুদ্ধ বাণী আপনাদেরকে বাঁচাতে পারবে না। কি ভেবেছেন অনিরুদ্ধ বাণী কিছু পাবে? কিচ্ছু পাবে না। তারপরে অনিরুদ্ধ বাণী ঘরের মধ্যে কিছু খুঁজে না পেয়েই অনিরুদ্ধ বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, এখানে কিচ্ছু পাওয়া যাবে না। তার মানে বিক্রম দেব অফিসের মধ্যে সবকিছু রেখেছে। আমাদের যে করে হোক শর্টকাটে অফিসটাই খুঁজে দেখতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।